মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন এই মুহূর্তে ঘিরে উঠেছে এমন এক দাবি যা সত্যি হলে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের সংকটের হিসেব। ইরানি সূত্রে দাবি করা হচ্ছে এই রণতরীর ভেতরে মার্কিন নৌ সদস্যের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়েছে। এমনকি সেই ঘটনায় 7 জন নিহত এবং কয়েকজন আহত হয়েছে বলেও দাবি করা হচ্ছে। তবে শুরুতে একটি বিষয় পরিষ্কার করা অত্যন্ত জরুরি, এই 7 জন নিহত হওয়ার দাবির পক্ষে এখনো কোনো স্বাধীন মার্কিন নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তাই এটিকে আমরা নিশ্চিত ঘটনা হিসাবে নয়, একটি অযাচাইকৃত দাবি হিসেবে বিশ্লেষণ করব। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই দাবি এত দ্রুত আলোচনায় চলে এলো? কারণ এটি এমন এক সময়ে সামনে এসেছে যখন ইউএস আব্রাহাম লিঙ্কন দীর্ঘদিনের ডেভেলপমেন্ট, নাবিকদের ক্লান্তি, সরবরাহ ব্যবস্থা এবং মনোবল নিয়ে নানা প্রশ্নের মুখে রয়েছে। আর একই সময়ে ইরানের হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়ছে। একদিকে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী, অন্যদিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথগুলোর একটি। তাহলে কি এটি শুধু একটি গুজব, নাকি এর আড়ালে রয়েছে আরো বড় কোনো কৌশলগত এক ভয়াবহ সংকেত? আজ আমরা দেখব ইউএস আব্রাহাম লিঙ্কন এর এই দাবি, ইরানের কৌশল এবং হরমুজ সংকট কিভাবে এক সূত্রে এসে মিলেছে। প্রথমেই আব্রাহাম লিঙ্কনের কথিত সংঘর্ষের খবরটি দেখা যাক। ইরানি সংবাদ মাধ্যমের সূত্র ধরে এই দাবি ছড়িয়ে পড়ে এবং ভারতের টাইমস অফ ইন্ডিয়াও বিষয়টি ইরানি ক্লেম হিসেবে সামনে এনেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা এখনো এমন কোনো নির্ভরযোগ্য স্বাধীন নিশ্চিতকরণ পাচ্ছি না যেখানে থেকে বলা যায় 7 জন মার্কিন নৌসেনার মৃত্যুর ঘটনাটি একদম নিশ্চিতভাবে ঘটেছে। অর্থাৎ সেন্সেশনাল হেডলাইন দেখে সিদ্ধান্তে যাওয়া সুযোগ নেই। কিন্তু দাবিটি কেন এত দ্রুত আলোচনায় চলে এসেছে তার পেছনে একটি বড় প্রেক্ষাপট আছে। কারণ আব্রাহাম লিঙ্কন এ সবকিছু স্বাভাবিক চলছে এমন ছবিও সাম্প্রতিক রিপোর্টগুলো দিচ্ছে না। দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করা নাবিকদের পরিবার থেকে অসন্তোষের কথা সামনে এসেছে। খাবার, সাবান, টুথপেস্টের মতো প্রয়োজনীয় জিনিসের সরবরাহ নিয়েও অভিযোগ এসেছে। কিছু রিপোর্টে মোরালি বা মনোবলের সংকটের কথাও বলা হচ্ছে। এখানে 7 জন নিহতের অযথাকৃত দাবিটি আরো বিস্ফোরক হয়ে উঠছে, কারণ একটি যাচাই না হওয়া খবর এসে পড়েছে আগে থেকে চাপের মধ্যে থাকা একটি জাহাজকে ঘিরে। একটি এয়ারক্রাফট ক্যারিয়ার বাইরে থেকে দেখলে ভাসমান সামরিক শহরের মতো হাজার হাজার মানুষ, যুদ্ধবিমান, অস্ত্র, সফিস্টিকেটেড র্যাডার, কমান্ড সিস্টেম সবকিছু রয়েছে। কিন্তু এই বিশাল যুদ্ধযন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, শেষ পর্যন্ত মানুষ আর দীর্ঘ ডেভেলপমেন্টের সবচেয়ে বড় মূল্যটাও দিতে হয় সেই মানুষগুলোকেই। মাসের পর মাস পরিবার থেকে দূরে থাকা, যুদ্ধের অনিশ্চয়তা, ক্রমাগত অপারেশনাল প্রেশার সবকিছু মিলে ক্রু ফ্যাটিগিউ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। আব্রাহাম লিঙ্কন নিয়ে প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে সাপ্লাই, স্টোরেজ এবং লো মোরালি এর অভিযোগ পাওয়া গেছে। এমনকি একজন নাবিকের ওভারবোর্ড যাওয়ার চেষ্টাও নিয়েও রিপোর্ট হয়েছে। এই জায়গায় খুব সাবধানে পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। নাবিকদের সমস্যা নিয়ে কিছু রিপোর্ট থাকা এক বিষয়, আর সেই সমস্যা থেকে 7 জন নিহত সংঘর্ষ ঘটেছে, এটা সম্পূর্ণ আলাদা দাবি। দ্বিতীয় দাবিটি এখনো স্বাধীনভাবে প্রতিষ্ঠিত নয়। তবে প্রথম বিষয়টি দেখাচ্ছে মার্কিন নৌবাহিনীর উপর দীর্ঘমেয়াদী যুদ্ধের অপারেশনাল প্রেশার বাস্তব। কেন আব্রাহাম লিঙ্কন গুরুত্বপূর্ণ? আব্রাহাম লিঙ্কন কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়, এটি মার্কিন নৌশক্তির অন্যতম গুরুত্বপূর্ণ এয়ারক্রাফট ক্যারিয়ার। এ ধরনের ক্যারিয়ার শুধু বিমান বহন করে না, এটি সমুদ্রে একটি চলমান এয়ারবেস, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সঙ্গে রেস্ট্রাইক সাপোর্ট ভিসেল এবং অন্যান্য যুদ্ধ ক্ষমতা হয়ে একটি বিশাল সামরিক বলয় তৈরি করে। তাই মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে আব্রাহাম লিঙ্কন এর উপস্থিতি নিজে একটি রাজনৈতিক বার্তা। কিন্তু এখানে যুদ্ধের কঠিন বাস্তবতা, একটি ক্যারিয়ার যত শক্তিশালী হোক, তাকে দীর্ঘ সময় অপারেশনাল রাখতে হলে খাবার থেকে অ্যাভিয়েশন ফুয়েল, স্পেয়ার পার্টস থেকে অ্যামিউনিশন, একটি বিশাল লজিস্টিক চেইন সচল রাখতে হয়। শুধু কয়েকদিন হলে এক হিসাব, কিন্তু সংঘাত যখন মাসের পর মাস চলতে থাকে তখন শুধু মিসাইল বা ফাইটার জেট নয়, লজিস্টিক এবং ম্যান পাওয়ার ও যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে। আর ইরানের জন্য দীর্ঘস্থায়ী অচল অবস্থা সবচেয়ে বড় সুবিধা সম্ভবত এখানেই। এবার তেহরানের দিকে তাকান। ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।
আইআরজিসির নেতৃত্বে আহমদ বাদি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে এসেছেন মহসেন রেজাই, এবং রেজাইয়ের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পরিষ্কার জানিয়েছেন যুক্তরাষ্ট্র তার আচরণ পরিবর্তন না করলে এবং ইরানের শর্ত না মানলে স্টেট অফ হরমুজ পুরোপুরি খুলবে না। এটি শুধু রাজনৈতিক হুমকি নয়, কারণ পৃথিবীর জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ চোখ পয়েন্টগুলোর একটি হচ্ছে হরমুজ। ফলে তেহরান আসলে ওয়াশিংটনের উপর শুধু সামরিক চাপ তৈরি করছে না, চাপটা অটোমেটিক চলে যাচ্ছে তেলের বাজারে, শিপিং ইন্ডাস্ট্রিতে, ইন্স্যুরেন্স কস্টে এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেটেও। হরমুজের গুরুত্ব বোঝার জন্য মান্থলির দিকে তাকালেই যথেষ্ট। পার্সন গলফ থেকে বিশ্বের বাজারে যাওয়া বিপুল পরিমাণ তেল ও গ্যাসের জন্য এই সরু জলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাতের মধ্যে এখনকার শিপিং ট্রাফিক ভয়াবহভাবে কমেছে। এর অর্থ হরমুজ পুরোপুরি স্বাভাবিক না হলে সমস্যাটা শুধু ইরান এবং আমেরিকার মধ্যে আটকে থাকবে না। সৌদি আরবিয়া, ইউএ, কাতার থেকে শুরু করে এশিয়া এবং ইউরোপের এনার্জি মার্কেট পর্যন্ত এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে। আর এরই মধ্যে রেড সি ও গলফ অফ ওমান ঘিরেও জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের একাধিক গুরুত্বপূর্ণ ম্যারিটাইম রোড একই সময়ে চাপের মধ্যে পড়েছে। এটা যদি দীর্ঘায়িত হয় তাহলে যুদ্ধক্ষেত্রের বাহিরে সবচেয়ে বড় বিস্ফোরণটা ঘটতে পারে বিশ্ব অর্থনীতিতে। এর লক্ষণ ইতিমধ্যে দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সাপ্লাই আনসার্টেনটি এবং ইরান ইউএস সমঝোতার অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড প্রায় $89 কাছাকাছি উঠে গেছে এক লাফে। একটি বিষয় মনে রাখতে হবে, তেলের দাম বাড়া মানে শুধু গাড়ির ফুয়েলের দাম বাড়া নয়, এর সঙ্গে যুক্ত হয় পরিবহন ব্যয়, শিল্প উৎপাদনের খরচ, বিদ্যুৎ উৎপাদনের চাপ, পণ্য পরিবহনের খরচ, এমনকি খাদ্যের দামের উপরেও প্রভাব পড়তে পারে। তাই হরমুজ নিয়ে কয়েক সপ্তাহের অস্থিরতা এবং কয়েক মাসের অস্থিরতার মধ্যে বিশাল পার্থক্য আছে। যুদ্ধ যত দীর্ঘ হবে সামরিক বাহিনীর উপর চাপ বাড়বে, একই সঙ্গে বিশ্ব অর্থনীতির সক্ষমতাও কমতে থাকবে। এই জায়গাটিতেই সম্ভবত ওয়াশিংটন এবং তেহরান দুপক্ষের হিসেবে সবচেয়ে বিপজ্জনক অংশ হয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সামনে তাই দুটি সম্পূর্ণ বিপরীত চাপ। একদিকে ইরানকে ছাড় দিলে ওয়াশিংটনের রাজনৈতিক ও সামরিক ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠতে পারে, অন্যদিকে সংঘাত দীর্ঘ করলে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, লজিস্টিক, অ্যামিউনিশন, পার্সোনাল এবং পুরো মিডল ইস্ট মিলিটারি পোস্টার এর খরচ বাড়তে থাকবে। তার উপর হরমুজ স্বাভাবিক না হলে আন্তর্জাতিক মিত্রদের উপরও অর্থনৈতিক চাপ বাড়বে। তেহরানের কৌশল এখন তুলনামূলকভাবে পরিষ্কার, সময়কে নিজের পক্ষে ব্যবহার করা। সরাসরি ব্যাটেল ফিল্ড ভিক্টরি না পেলেও যদি প্রতিপক্ষকে দীর্ঘ ডেপ্লয়মেন্টে আটকে রাখা যায় তাহলে যুদ্ধের খরচ ক্রমাগত বাড়তে থাকে। কিন্তু এর উল্টো দিকও আছে। দীর্ঘ সংঘাতে ইরানের নিজের অর্থনৈতিক, সামরিক অবকাঠামো এবং সাধারণ মানুষের উপর ভয়াবহ চাপ করে। তাই এটাকে এক পক্ষের নিশ্চিত জয় হিসেবে দেখার কোনো সুযোগই নেই। এটা বরং ইনডিউরেন্স এর লড়াই। এ কতদিন রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক চাপ সহ্য করতে পারে। এখন পুরো ছবিটি এক জায়গায় রাখুন। একদিকে আব্রাহাম লিঙ্কনের ক্রু নিয়ে বাস্তব সাপ্লাই এবং মোরালি কনসার্ন এর রিপোর্ট, তার উপর এসেছে 7 জন নিহতের একটি ভয়ঙ্কর কিন্তু এখনো স্বাধীনভাবে অযাচাইকৃত এক দাবি। অন্যদিকে ইরান বলছে তাদের শর্ত পূরণ না হলে হরমুজ পুরোপুরি খুলবে না। ম্যারিটাইম সিকিউরিটি নিয়ে উদ্বেগ বাড়ছে। তেলের দাম প্রায় $89 কাছাকাছি এবং ইরান ইউএস সমঝোতার পথও এখনো অনিশ্চিত। এই 5টি ঘটনা আলাদা আলাদা হেডলাইন মনে হতে পারে, কিন্তু একসঙ্গে দেখলে ছবিটা অনেক বেশি উদ্বেগজনক। কারণ যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত সবসময় প্রথম মিসাইল লঞ্চ নয়। অনেক সময় সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত আসে তখন যখন দুই পক্ষই মনে করে আর একটু চাপ দিলে প্রতিপক্ষ আগে ভেঙে পড়বে। সেখানে ভুল হিসাবের ঝুঁকি সবচেয়ে বেশি। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল মিলিটারি অ্যাসেসমেন্ট কিংবা একটি বড় ম্যারিটাইম ইনসিডেন্ট পুরো পরিস্থিতিকে আবারও ভয়াবহ সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে। তাই আব্রাহাম লিঙ্কনে সত্যি 7 জন নিহত হয়েছে কি না এই মুহূর্তে সেটিকে নিশ্চিত তথ্য বলা যাবে না। আমাদের অপেক্ষা করতে হবে নির্ভরযোগ্য স্বাধীন নিশ্চিতকরণের জন্য। কিন্তু এর আড়ালে বড় ঘটনাগুলো বাস্তব।
দীর্ঘ ডেভেলপমেন্ট নিয়ে অভিযোগ আছে, হরমুজ নিয়ে অচল অবস্থা আছে, শিপিং নিয়ে উদ্যোগ আছে, এনার্জি মার্কেটের চাপ আছে এবং ওয়াশিংটন তেহরান দ্বন্দ্বের স্থায়ী সমাধান এখনো দৃশ্যমান নয়। ফলে একটি অযাচাকৃত হেডলাইনের চেয়েও বড় খবর হচ্ছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে যেখানে সময় যত যাচ্ছে ঝুঁকি কমার বদলে নতুন জায়গায় ছড়িয়ে পড়ছে। আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত কূটনৈতিক সমঝোতা হবে, নাকি হরমুজ কেন্দ্রিক এই চাপ আবার বড় সামরিক সংঘর্ষে ডেকে আনবে? মতামত কমেন্টে জানান। আন্তর্জাতিক রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য সঙ্গে থাকুন।